নমস্কার। আতঙ্কের কণ্ঠের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই গল্পটি রাখি পূর্ণিমা স্পেশাল। গল্পটির লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। গল্পের নাম ঘাটবাবু। বিভিন্ন চরিত্রে আমি আছি অনল। শুরু হচ্ছে গল্প ঘাটবাবু। রাত কটা বাজে তার কোনো ঠিক নেই। একটানা ঝমঝম করে বৃষ্টি পড়ে চলেছে অনেকক্ষণ ধরে। বৃষ্টির এই একঘেয়ে শব্দ শুনলে নেশার মতো একটা ঘোর তৈরি হয়। শ্মশানের ছোট অফিস ঘরটায় বাসু হালদারের ঘুম বারবার ভেঙে যাচ্ছে। মনের ভিতর কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। ঘরের দরজার বাইরে দুটি পথকুকুর গুটিসুটি মেরে শুয়ে কুই কুই শব্দ করছে। বাসু হালদার চেঁচালো, যা যা যা। যদিও সে ভালো করেই জানে সামান্য ধমকে এই দুর্যোগের রাতে কুকুর দুটো কোথাও যাবে না। যাবেই বা কোথায়? জানালা দিয়ে বাইরের আকাশের দিকে তাকালো সে। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। আজ আর কোনো মরা আসবে বলে মনে হয় না। বাসু আজ সন্ধ্যের মুখেই বাড়ি চলে যেতে চেয়েছিল, কিন্তু তখনই মুখিয়াডোম এক চিলাম গাঁজা সেজে এনেছিল। একটু পেশাব করে দেবেন নাকি বড়বাবু? মুড়িয়ার মুখে এই বড়বাবু ডাকটা বাসুর কাছে বড্ড মধুর লাগে। পুরো দুনিয়ার বাসুকে কেউ খাতির করে না, কেবল মুখিয়াই তাকে ওই নামে ডেকে সম্মান দেয়। কিন্তু মুখিয়াটাও এখন কোথায় চলে গেল কেউ জানে না। এই বৃষ্টি ভেজা রাতে আর এক চিলিম গাঁজা পেলে মন্দ হতো না। বাসু হালদার এই মফস্বল শহরের শ্মশানের ঘাটবাবু। তার কাজ সোজা। কেউ মরা নিয়ে এলে ডাক্তারের ডেথ সার্টিফিকেট যাচাই করা আর মিউনিসিপ্যালিটির নির্ধারিত 2 টাকা ফি আদায় করা। একটা পাখোড়া হাওয়ার জীবনে অন্য কোনো কাজকর্ম জোটেনি। বহু বছর আগে রসরাজ গুহ যখন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন, তিনি দয়া করে বাসুকে এই কাজটা পাইয়ে দেন। সেই থেকে দিনরাত শ্মশানের এক চিলতে অফিস ঘরে তার জীবন আটকে থাকে। কোনো মতে পেটটা চলে যায়। এমন এক বাদলার রাতে বাসু বাড়ি চলে গেলে বিশেষ ক্ষতি ছিল না। কোনো শবযাত্রী এলে নিজের গরজে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যেত। কিন্তু বর্তমান চেয়ারম্যান পঞ্চানন দাসের মায়ের অবস্থা এখন তখন। যে কোনো মুহূর্তে বুড়ি ঠেসে যেতে পারে। ওদের নিয়ম ঘরের মরা বাসি করে না। এই মাঝরাতেই যদি তারা শ্মশানে হাজির হয় আর এসে যদি ঘাটবাবুকে না পায়, সেই ভয়েই বাসু হালদার আটকে আছে। একটা বিড়ি ধরালো বাসু। বিড়ির ধোঁয়ায় টান দিয়ে সে সময় কাটানোর চেষ্টা করল, কিন্তু ঘুম আর আসে না। বৃষ্টির শব্দের সঙ্গে মিশে কুকুর দুটোর করুণ কুই কুই ডাক যেন আবহাওয়াটাকে আরও থমথমে করে তুলেছে। হঠাৎ অনেক দূর থেকে অস্পষ্ট মানুষের গলার আওয়াজ ভেসে এলো, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। বাসু নড়ে চড়ে বসল। তাহলে কি চেয়ারম্যান সাহেবের মা গত হলেন? আহা, কি মাতৃভক্তি! এই দুর্যোগেও পোড়াতে আনতে ভোলেনি। বাইরে চিতা জ্বলবে কি না তারও ঠিক নেই। যাই হোক, বড়লোক মানুষ। বাসু হালদারের কিছু বাড়তি বকশিস জুটলেও জুটতে পারে। বাসু ঘর থেকে বেরোনোর আগেই দেখা গেল কয়েকজন অচেনা লোক একটা মরার খাটিয়া ঘাড়ে করে অফিস ঘর পেরিয়ে
শটান চুল্লির দিকে এগিয়ে গেল। বাসু হালদার এক মুহূর্তেই বুঝে গেল এ চেয়ারম্যানের মা নয়। তেমন হলে সঙ্গে বিরাট দলবল থাকত, চেঁচামেচি আর ধুমধাম হতো। এ তো সামান্য কয়েকটা লোক, তাহলে আর আগ বাড়িয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই। বাসু তার নিজের কাঠের চেয়ারে গ্যাঁট হয়ে বসে রইল। সেই শ্মশানের বড়বাবু, কাজ থাকলে ওরাই ওর কাছে আসবে। বেশ কিছুক্ষণ কেটে গেল, কিন্তু লোকগুলো কেউ রেজিস্ট্রেশন করতে এলো না। বাইরেও কোনো সাড়া শব্দ নেই। কৌতূহল সামলাতে না পেরে বাসু নিজেই ঘর থেকে বেরিয়ে চুল্লির দিকে গেল। বাইরে বৃষ্টি তখন অনেকটাই ধরে এসেছে, গুড়ি গুড়ি পড়ছে। দেখা গেল মরার খাটটা একপাশে নামিয়ে রেখে লোকগুলো নিজেরাই কাঠ সাজিয়ে চিতা তৈরির তোড়জোড় করছে। বাসু হালদার ওদের কাছে গিয়ে কড়া গলায় বলল, "কি ব্যাপার?" লোকগুলো চমকে পিছিয়ে গেল। তাদের মধ্যে একজন নিজেকে সামলে নিয়ে বলল, "ডোমটোম কাউকে দেখছি না, তাই আমরা নিজেরাই ব্যবস্থা করে নিচ্ছি।" বাসু ভুরু কুঁচকে বলল, "ব্যবস্থা করে নিচ্ছেন মানে? মরা রেজিস্ট্রি করতে হবে না?" মরা রেজিস্ট্রি? সে আবার কি? বাহ, যে কোনো মরা এনেই কি আপনারা পুড়িয়ে ফেলবেন? এ কি কোনো বেওয়ারিশ করবার নাকি? লোকটি এক মুহূর্তে থমকে গেল। ঠিক আছে, রেজিস্ট্রি করে নিন। ক টাকা লাগবে? এই বলেই জামার পকেট থেকে পট করে দুখানা 10 টাকার নোট বের করে সে বাসুর দিকে বাড়িয়ে দিল। বাকি লোকগুলো নিথর পাথরের মতো দাঁড়িয়ে রইল। বাসু সবার মুখের দিকে চোখ বুলিয়ে নিল। ছোট শহরে বাসুর সব মুখ চেনা, কিন্তু এদের কাউকেই সে আগে দেখেনি। সবাই সম্পূর্ণ অচেনা। বাসু দৃষ্টি ঘুরিয়ে খাটিয়ার দিকে তাকালো। একটা মোটা কম্বল দিয়ে পুরো শরীরটা ঢাকা। শুধু যুবতী মেয়েটার ফর্সা মুখটুকু বাইরে বেরিয়ে আছে। শ্মশানের ঘাটবাবুর মায়া দয়া থাকতে নেই। মরা দেখে দেখে তার চোখ পচে গেছে। তবু বাসু জিজ্ঞেস করল, "কি হয়েছিল মেয়েটার?" "কলেরা, মাত্র কয়েক ঘন্টার মধ্যে সব শেষ হয়ে গেল।" লোকটি মুখ চরম দুঃখের ভাব ফুটিয়ে কেঁদে ওঠার ভান করল। তারপর নোট দুটো আরও এগিয়ে দিয়ে বলল, "নিন, রাখুন, বৃষ্টি ধরে এসেছে, চটপট কাজটা সেরে ফেলি।" বাসু বলল, "ডম না এলে আপনারা একা একা চিতা সাজাবেন কি করে? চিতা সাজানো কি মুখের কথা? ও আমরা ঠিক সামনে নেব।" বাসু এবার রাশভারী গলায় বলল, "দেখি, ডাক্তারের সার্টিফিকেট দেখান।" কথাটা শুনে লোকটি আবার থমকে গেল। পেছনের সঙ্গীদের দিকে তাকিয়ে বলল, "কিরে, ডাক্তারের সার্টিফিকেট কার কাছে রাখলি?" পেছন থেকে একজন বলে উঠল, "সেটা বোধহয় বাড়ি ফেলে আছে দাদা।" বাসু হালদার এবার বেশ ধমকে সুরে বলল, "ফেলেছেন মানে? জানেন না শ্মশানে মরা আনলে ডেথ সার্টিফিকেট দেখাতে হয়? যান যান, বাড়ি যান, এক্ষুনি গিয়ে আনুন।" "এই বৃষ্টির মধ্যে আবার অদ্ভুত যাব?" "নিশ্চয় যাবেন। বলছি কি, আপনি এই 20 টাকা রেখে দিন না।" "টাকার কথা পরে হবে, আগে সার্টিফিকেট আনুন।" তখন অন্য একজন নিজের পকেটে হাত ঢুকিয়ে বলল, "ও হ্যাঁ, এই তো সার্টিফিকেট, আমার পকেটেই ছিল।" লোকটি পকেট থেকে একটা ভেজা কাগজের টুকরো বের করে দিল। কাগজটি ভিজে এমন লেপ্টে গেছে যে একটা অক্ষরও স্পষ্ট নয়। বাসু
কাগজটা দেখে বলল, এটা কি? এতে তো কিছুই পড়া যাচ্ছে না। বৃষ্টির জলে ভিজে গেছে বাবু, কি করব? তা বললে তো হবে না। রোগী কিসে মারা গেল সেটা আমার রেজিস্ট্রারের খাতায় লিখতে হবে তো। বললাম তো কলেরা। আপনার মুখের কথায় চলবে না, খাতা কলমে করতে হবে। ডাক্তারের স্পষ্ট সই আর লেখা চায়। এবার মূল লোকটি এগিয়ে এসে বাসু হালদারের হাতের মুঠোয় জোর করে দুটো 10 টাকার নোট গুজে দেওয়ার চেষ্টা করল। কেন এত ঝামেলা বাড়াচ্ছেন? খাতায় যাই হোক এটা লিখে দিলেই হবে। বাসু হালদার এক ঝটকায় হাত সরিয়ে নিল। ওসব চলবে না, ওসব টাকা পয়সা দাঁতধারি না আমি। বাসুর আত্মসম্মান লেগেছে। সে খুঁড়িয়ে চললেও এই শ্মশানের দায়িত্বপ্রাপ্ত বড়বাবু। সে সামান্য টাকার জন্য নিয়ম ভাঙে না। তাকে ঘুষ দেওয়ার সাহস। সন্দেহ তীব্র হতেই বাসু নিচু হয়ে খাটিয়ার উপর থেকে কম্বলটা এক টানে সরিয়ে দিল। আর সরানো মাত্রই সে আতঙ্কে চিৎকার করে উঠল। মৃত মেয়েটার বুক ও সারা শরীরে চাপ চাপ রক্ত জমে আছে। বুক আর পেট ধারালো অস্ত্র দিয়ে ফালা ফালা করে চেরা। এমন ভয়াবহ দৃশ্য দেখে বাসুর হাত পা অবশ হয়ে এলো। সে ভয়ে মাথার হাত দিয়ে মাটিতে বসে পড়ল। তার মনে হলো ধরা পড়ে গিয়ে লোকগুলো এবার তাকেও হয়তো ধারালো অস্ত্র দিয়ে মেরে ফেলবে। বেশ কয়েক মুহূর্ত ভয়ে চোখ বন্ধ করে বসে রইল বাসু। কোনো আঘাত না আসায় সে ভয়ে ভয়ে চোখের উপর থেকে হাত সরালো। চারিদিকে তাকিয়ে দেখল কেউ নেই। লোকগুলো মৃতদেহ ফেলে রেখে রাতের অন্ধকারে পালিয়েছে। গোপনে পুড়িয়ে প্রমাণ লোপাট করতে এসেছিল ওরা। চেয়ারম্যানের মায়ের অসুখ না থাকলে বাসু হয়তো আজ থাকতো না, আর এই পাপ কাজটাও নিবিড়ে ঘটে যেত। মাটিতে পড়ে থাকা 10 টাকার নোট দুটোর দিকে তাকালো বাসু। মনে হলো দুটো বিষাক্ত কাঁকড়া বিছে পড়ে আছে। ভয়ে সেদিকে হাত বাড়ালো না। তাড়াতাড়ি কম্বলটা যেন আবার মেয়েটির ক্ষতবিক্ষত শরীরটা ঢেকে নিল। বাসুর মন চাইল সমস্ত শক্তি দিয়ে এখান থেকে দৌড়ে পালাতে, এই ভয়াল শ্মশানে আর পাপের জগৎ ছেড়ে দূরে কোথাও চলে যেতে। কিন্তু এই কাদা জলের রাতে খোঁড়া পা নিয়ে সে কোথায় পালাবে? আর পালাবেই বা কেন? সে তো কোনো অপরাধ করেনি। আহা, মুখিয়াটা যদি এখন সাথে থাকতো। এখন প্রধান কাজ হলো থানায় খবর দেওয়া, কিন্তু থানা এখান থেকে প্রায় 3 মাইল দূরে। এই দুর্যোগে ভাঙা পা নিয়ে 3 মাইল যাওয়া অসম্ভব, 1/2 মাইল দূরের কথা। ভয়ে আর অনিশ্চয়তায় বাসু হালদার ঠকঠক করে কাঁপতে লাগলো। হঠাৎ একটা কুকুরের কুইকুই শব্দ তার ঘোর ভাঙল। দেখা গেল একটা কুকুর খাটিয়ার কাছে এসে গন্ধ শুকছে। বাসু চমকে উঠে তাড়া দিল, হুস হুস। কুকুরটা যদি মরাটাকে খুবলে খায় তবে তো মহা সর্বনাশ হবে। পাশ থেকে একটা চেলা কাঠ তুলে ছুঁড়ে মারতেই কুকুরগুলো দূরে সরে গেল। শ্মশানে একা একা বহু রাত কাটিয়েছে সে, কিন্তু এমন নিঝুম ভয় তার কখনো লাগেনি। সে আবার মৃতদেহটির দিকে তাকালো। শুধু শান্ত মুখখানা দেখে বোঝার উপায় নেই শরীরে কি নরকীয় তাণ্ডব চলেছে। ফুটফুটে নিষ্পাপ এক যুবতীর মুখ, মনে হয় যেন ঘুমিয়ে আছে। ডাকলেই চোখ মেলবে। মরা ফেলে রেখে এখন আর পুলিশ ডাকতে যাওয়ার কথা তার মাথায় আসছে না। কুকুরে দেহ নষ্ট করলে পুলিশ এসে তাকেই উল্টে ফাঁসাবে। আর যারা মরা এনেছিল তাদেরও তো বাসু চেনে না। তাদের
হদিশ সে কী করে দেবে? বাসুর শরীর আর টানছিল না। ক্লান্ত হয়ে সে খাটিয়ার পাশেই বসে পড়ল। আবার ঝুমঝুম করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির ছাট এসে লাগছে মেয়েটার মুখে, ঠিক যেন একটা জীবন্ত মেয়ে ঘুমিয়ে ভিজে যাচ্ছে। নিজের অজান্তেই বাসু হাত বাড়িয়ে মেয়েটার মুখ থেকে বৃষ্টির জলটুকু মুছে দিল। এত ফর্সা এক যুবতীর এত কাছে বাসু হালদার তার গোটা জীবনে কখনো বসেনি। মেয়েটি যদি বেঁচে থাকতো তবে কি এই খোঁড়া ঘাটের ডোমের এই স্পর্শ সহ্য করত? নির্ঘাত রেখে আগুন হয়ে চেঁচাতো, আহা, মেয়েটা বরং বাসুর উপর রাগ করার জন্যই একবার বেঁচে উঠুক না। বাসুর গালে দুটো চড় মারুক, তবুও বেঁচে উঠুক। এমন সুন্দর ফুলের মতো মেয়েকে কোনো পাষণ্ড এমন নৃশংসভাবে শেষ করল। বাসু আবার পরম মমতায় মেয়েটির নরম গালে হাত রাখল। এত বৃষ্টিতে ভিজেও শরীরটা যেন বরফের মতো ঠান্ডা নয়, কেন এক অদ্ভুত উষ্ণতা রয়ে গেছে। বাসু নিজের মনেই মেয়েটার গালে একটা মৃদু টোকা দিয়ে ফিসফিস করে বলল, জেগে ওঠো না, অনেকক্ষণ তো ঘুমালে, জেগে ওঠো। পরক্ষণে নিজেই ম্লানে হাসল। এ কি আর সম্ভব? শরীরে অন্তত 15-20টা ছোড়ার কোপ, শুধু খুন নয়, চরম আক্রোশে শরীরটাকে ক্ষতবিক্ষত করা হয়েছে। সেই দুর্যোগের রাতে বসে থাকতে থাকতে বাসু যেন এক অদ্ভুত মায়ায় পড়ে গেল। তার চরম নিঃসঙ্গ জীবনে এই বুঝি একমাত্র নারী যে তার ছোঁয়া পেলেও দূরে ঠেলে দেয়নি, কোনো প্রতিবাদ করেনি। যদি একে একটা চুমু খাওয়া যায় তবে কি রাগ করবে? এই পাগলাটে চিন্তায় বাসু যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। নিজেকে আর ধরে রাখতে না পেরে সে মুখটা নামিয়ে এনে মেয়েটির রক্তহীন ঠান্ডা শরীরের উপর নিজের ঠোঁট রাখল। ঠিক সেই মুহূর্তে সেই নিথর মৃতদেহটি মুখ থেকে স্পষ্ট হিমশীতল ফিসফিস শব্দ ভেসে এলো, আমার নাম অঞ্জলি সরকার। সোনাবাড়ি গ্রামের রতন নাগ আমাকে খুন করেছে, তুমি একটু দেখো। গলা দিয়ে অস্ফুট গো গো আওয়াজ বের হতে হতে সে সেখানেই জ্ঞান হারিয়ে পড়ল। পরের দিন দুপুরবেলা যখন শ্মশানের ঘরে বাসুর জ্ঞান ফিরল, তখন চারপাশে ভিড় জমে গেছে। জ্ঞান ফিরতেই সে পাগলের মতো একটানা চিৎকার করতে লাগলো, রতন নাগ, সোনাবাড়ি রতন নাগ। পুলিশ সেই সূত্র ধরে সোনাবাড়ি গ্রাম থেকে রতন নাগকে গ্রেপ্তার করে এবং জেরার মুখে সে অঞ্জলি সরকারকে খুনের কথা স্বীকার করে। ঘাতক ধরা পড়ার পরেই ধীরে ধীরে পুরোপুরি প্রকৃতি সুস্থ হয়ে ওঠে। নমস্কার, এই ছিল আমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারাও আমাদের গল্প পাঠাতে পারেন 9434838854 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে, কিন্তু মনে রাখবেন কল করবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।